কেমিস্ট্রি লার্নিং চ্যানেলে আমরা আরেকটা সাজেশন নিয়ে এসেছি, সেটা হলো ইউনিট 16, যেটা আমাদের কেমিস্ট্রির সবচেয়ে শেষ চ্যাপ্টার, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ। ইউনিট 16 থেকে আমাদের প্রশ্ন কী আসে? এমসিকিউ আসে দুটো, একটা আসে অবজেক্টিভ প্রশ্ন। 4টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এখান থেকে আসবে, আর এমসিকিউ 14টার মধ্যে দুটো প্রশ্ন এখান থেকে আসবে। এই চ্যাপ্টারটা খুব সহজ, একটু পড়লেই আমরা পারবো, কারণ এখানে অনেক ইজি কোয়েশ্চেন আসে যেগুলো করা খুব সহজ। আর কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, অতএব আমার মনে হয় অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট তোমার এগুলো জানা উচিত। 2023-এ কী কী প্রশ্ন এসছে? অ্যানালজেসিকের একটা এক্সাম্পল জিজ্ঞেস করেছে, সেখানে অপ্লোক্সাসিন, স্যালভারস্যান, অ্যাসপিরিন, ইকুয়ানিল, এই 4টে দিয়েছে। অর্থাৎ তোমাকে জানতে হবে যে এই মেডিসিনগুলো কোনটা কী কাজে লাগে। এগুলো আমরা পরে আলোচনা করছি, আগে কোয়েশ্চেনগুলো দেখে নিই। আর্টিফিশিয়াল সুইটনার স্টেবল অ্যাট কুকিং টেম্পারেচার অ্যান্ড ডাজ নট প্রোভাইড ক্যালোরি। অ্যালিটেম, স্যাকারিন, অ্যাসপারটেম, সুক্রালোজ। আরও আগে কোশ্চেন আসতো, অ্যামং দ্য ফলোয়িং হুইচ ওয়ান ইজ আর্টিফিশিয়াল সুইটনার। দেখো কোয়েশ্চেনগুলো আস্তে আস্তে কীভাবে আরও টাপের দিকে চলে যাচ্ছে। এবার 4টে আর্টিফিশিয়াল সুইটনারের মধ্যে কোনটা কুকিং টেম্পারেচারে স্টেবল থাকে এবং কোনো ক্যালোরি প্রোভাইড করে না। তখন আমাদের একটু ডেপথে পড়তে হবে, তাই ভয় পেলে হবে না, শিখতে হবে। হোয়াট আর দ্য মেন কনস্টিটিউয়েন্টস অফ ডেটল? তাহলে কোনো একটা এলিমেন্ট বলে দিচ্ছে, কোনো একটা কম্পাউন্ড বলে দিচ্ছে, দিয়ে বলছে তার কনস্টিটিউয়েন্টটা বলো। 2022-এ কোনো প্রশ্ন আসেনি, কারণ রেডিও সিলেবাস এটা বাদ ছিল। কী কী পড়তে হবে ঝট করে আমরা একটু দেখে নিই। দেখো প্রথমেই আমরা 2023-এর প্রশ্নে দেখলাম যে একটা মেডিসিনের নাম বলে দিল, দিয়ে বলে এটা অ্যানালজেসিক না নয় সেটা বলো। অর্থাৎ মেডিসিনগুলোর নাম জানতে হবে। তাহলে প্রথমে জানতে হবে মেডিসিন কী, ড্রাগ কী, কেমিক্যাল মেসেঞ্জার কতগুলো হয়, হরমোন হয়, নিউরো ট্রান্সমিটার্স হয়, আর ডিফারেন্ট ক্লাসেস অফ ড্রাগস জানতে হবে। যেমন অ্যান্টাসিড, আমরা সবাই জানি খাওয়ার আগে অ্যান্টাসিড খাই, গ্যাস অম্বল হলে, ব্যথার ওষুধ খাওয়ার আগে খায়। সেরকম রেনিটিডিন, যেটা অ্যাসিলক আরডি বলে বিক্রি হয়, অ্যাসিলক 150 বলে বিক্রি হয়, সিমেটিডিন, তারপরে হিস্টামিন, ওমেপ্রাজল, ল্যান্সাপ্রাজল, অলরেডি তোমরা শিখে গেছো, প্যান্টাপ্রাজল, রিবেপ্রাজল, এই সমস্ত গ্রুপগুলো হচ্ছে অ্যান্টাসিড। তাহলে টিডিন আর প্রাজল এগুলো থাকলে আমরা মোটামুটি একটা বুঝতে পারি যেটা অ্যান্টাসিড হবে। অ্যান্টিহিস্টামিন, আমার শরীরে কোনো ফরেন ম্যাটেরিয়াল ঢুকেছে, সেটা কোনো ফুলের রেণু হতে পারে, সেটা কোনো ডাস্ট হতে পারে, সেটা কিছু হতে পারে, সঙ্গে সঙ্গে কী হয়, হিস্টামিন আমার শরীরকে একটা সিগন্যাল দেয়। তার জন্য শরীরে র্যাশ বেরোয়, কখনো ব্রিদিং প্রবলেম হয়, অর্থাৎ শ্বাসকষ্ট হয়, এরকম বিভিন্ন সিমটম দেখা দেয়। তা সেই জিনিস কম্পাউন্ডটাকে বলে হিস্টামিন। ওই জন্য আমাকে একটা ওষুধে অ্যাপ্লাই করতে হয়, যে ওষুধটা ওই হিস্টামিনটাকে সাপ্রেস করে এবং হিস্টামিনটাকে পরিমাণটাকে কমায়। সেটা হচ্ছে ডিমেট্যাপ, সেলডেন, বেনাড্রিল, অ্যাভিল, সেট্রিজিন, ক্লোরফেনিরামিন, প্রোমেথাজিন, এইগুলো হয়ে গেল আমার অ্যান্টিহিস্টামিন। এগুলো বাজারে বিভিন্ন নামে বিক্রি হয়, যেমন আমরা অনেকেই খেয়েছি, সেটা হচ্ছে লিভোসেট্রিজিন, মন্টেয়ার এলসি বা ভোজেট, এগুলো একদম আধুনিক অ্যান্টিহিস্টামিন মেডিসিন। ট্র্যাঙ্কুইলাইজার কি? সাধারণত আমাদের মেন্টাল ডিসঅর্ডার, খুব টেনশনের মধ্যে আছি, তখন ট্র্যাঙ্কুইলাইজার দেওয়া হয়, যেমন আইপ্রোনিয়াজিড, ফেনেলজিন, যেটাকে নার্ডিল বলে বিক্রি হয় বিভিন্ন ব্র্যান্ডে, বাট পরীক্ষাতে বেশি জিজ্ঞেস করে ভ্যালিয়াম, অ্যামাটিল, ইকুয়ানিল, এই 3টে নাম পরীক্ষাতে বেশি দেয়। এগুলো হচ্ছে ট্র্যাঙ্কুইলাইজার। অ্যানালজেসিক 2023-এ চলে এসছে, তাও আমি একবার বলে দেবো, কারণ এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে প্যারাসিটামলটা আমাকে জানতে হবে। প্যারাসিটামলের স্ট্রাকচার আর কেমিক্যাল নেম। কেমিক্যাল নেম হলো 4-অ্যাসিটামিডোফেনল। তার মানে যেটা 4-অ্যামিনোফেনল, তার মধ্যে একটা COCH3 গ্রুপ, অর্থাৎ অ্যাসিটাইলেশন হয়েছে, দিয়ে 4-অ্যাসিটামিডোফেনল, সেটা হলো প্যারাসিটামল। আরেকটা কম্পাউন্ড যাকে অ্যাসপিরিন বলছি, সেটা হচ্ছে আমার অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এইটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিড, এখানে OH থাকবে, এখানে COOH থাকবে। কোলবে স্মিথ রিয়াকশানে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করেছি। এই স্যালিসাইলিক অ্যাসিডে তুমি যদি একে দাও অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাহলে সেখান থেকে তৈরি হবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিডের OH-টা অ্যাসিটাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়েছে, তাই এর নাম অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তো অ্যানালজেসিক ন্যাপ্রক্সেন, যেটা ন্যাপ্রোসিন বলে বাজারে বিক্রি হয়, ডাইক্লোফিনাক সোডিয়াম, ইব্রুফেন, এই ওষুধগুলো আমার ব্যথা কমায়, ওই জন্য এদেরকে বলা হয় অ্যানালজেসিক। দুরকম অ্যানালজেসিক হয়, একটা নন নার্কোটিক, যেটা ব্যথা কমায়, নেশার সৃষ্টি করে না, আর একটা নার্কোটিক, ব্যথা কমায় বাট অ্যাডিকশান দেয় বা বারবার খেতে ইচ্ছা করে, সেরকম ওষুধগুলোকে আমরা বলি নার্কোটিক অ্যানালজেসিক। যেমন মরফিন হয়, কোডেইন হয়, হেরোইন হয়। সাধারণত পোস্ট অপারেটিভ পেন, তারপরে কোনো
প্রেগনেন্সির পরে যে পেনগুলো হয়, বার্থ ডেলিভার করার পর ডেলিভারি পেশেন্টের যে পেনগুলো হয়, ক্যান্সার পেশেন্টের যে পেনগুলো হয়, সেগুলোতে সাধারণত আমার নার্কোটিক অ্যানালজেসিক ব্যবহার করা হয়, যাতে কিছুটা ঝিমিয়ে পড়ে এবং ওই অসহ্য যন্ত্রণা থেকে রেহাই পায়। অ্যান্টিমাইক্রোবিয়াল, যেমন স্যালভারস্যান একটা অ্যান্টিমাইক্রোবিয়াল, 2023-এ যে 4টে অপশান দিয়েছিল মেডিসিনে, তার মধ্যে এটা ছিল। তাহলে স্যালভারস্যানটা 100% নয়, কেন? ওখানে অ্যানালজেসিক জিজ্ঞেস করেছে। অ্যান্টিবায়োটিক, লাইফ সেভিং ড্রাগ, ভেরি ইম্পর্টেন্ট লাইফ সেভিং ড্রাগ, যেমন পেনিসিলিন আছে একদম ওল্ড আর্লি স্টেজে, টেট্রাসাইক্লিন আছে, অপ্লক্সাসিন আছে, ক্লোরামফেনিকল আছে, অ্যাম্পিসিলিন আছে, অ্যামক্সিসিলিন আছে। এই সমস্ত নামগুলো তোমাকে জানতে হবে। অ্যান্টিবায়োটিক, যেহেতু 2023-এ অ্যান্টিবায়োটিক আসেনি, তাই অ্যান্টিবায়োটিক এবার খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিসেপটিক, যেমন টিংচার অফ আয়োডিন অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। তোমার কোথাও ছড়ে গেল, কেটে গেল, সেখানে অ্যান্টিসেপটিক দেওয়া হয়, যাকে আমরা সহজ কথায় বলি ড্রেসিং করা হয়। তেমনি স্যাভলন অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয়। মার্কিউরোক্রম, যেটাকে আমরা মারব্রোমিন বলি, ছোটোবেলায় আমরা লাল ওষুধ বলতাম, সেই মার্কিউরোক্রম আমার অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। উন্ড হলো, কাট হলো, সেগুলোকে রিপেয়ার করে। একটু আমাদের বুঝে নিতে হবে অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্ট্যান্টের মধ্যে পার্থক্য কী। অ্যান্টিসেপটিক আমার টিস্যুর ক্ষতি করে না, বাট জার্মসগুলোর গ্রোথগুলোকে কমায়। ডিসইনফেক্ট্যান্ট টিস্যুর ক্ষতি করে। অ্যান্টিসেপটিক সাধারণত হিউম্যান বডির ক্ষেত্রে ইউজ হয়, আর ডিসইনফেক্ট্যান্ট ফ্লোর, ড্রেন, কিচেন এই সমস্তগুলোকে ওয়াশ করতে, পরিষ্কার করতে ব্যবহার করা হয়। তাহলে এমন একটা কম্পাউন্ডের নাম বলো যে অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হয়, আবার ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ইউজ হয়। সেটা হচ্ছে ফেনল। এই ফেনলের তুমি যখন ডাইলিউট সলিউশন নেবে, অর্থাৎ 0.1%, তখন সে হয়ে যাবে অ্যান্টিসেপটিক। আর যখন তুমি নেবে 1%, একটা দেখো 0.1 আর একটা হচ্ছে 1, হায়ার কনসেন্ট্রেশন নেবে, তখন সে হয়ে যাবে ডিসইনফেক্ট্যান্টস। মজার না? ফেনলটাই একবার অ্যান্টিসেপটিক, ফেনলটা একবার ডিসইনফেক্ট্যান্ট। এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ, পপুলেশন আমাদের এখন হিউজ একটা প্রবলেম, তার জন্য আমাদের অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ শিখতে হবে। সেটা হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এই হরমোনের সিনথেটিক ডেরিভেটিভ, সেগুলোকে আমরা বলি অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। যেমন নর এথিনড্রন, নোভেস্ট্রল, এই ড্রাগগুলো হলো অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। পরীক্ষায় প্রশ্ন দেয় যে অ্যামং দ্য ফলোইং হুইচ ওয়ান ইজ অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। এবার নন এথিনড্রন থাকলে টিক দিয়ে দিলে এমসিকিউ হয়ে গেল। ফুড অ্যাডিটিভস, আর্টিফিশিয়াল সুইটনার, ফুড অ্যাডিটিভস, প্রিজারভেটিভ, ফুড অ্যাডিটিভ, অ্যান্টিঅক্সিডেন্ট, ফুড অ্যাডিটিভ, এই 3টে থেকে প্রশ্ন আসে। চলে আসি আর্টিফিশিয়াল সুইটনার। অলরেডি 2023-এ চলে এসছে, হয়তো আসবে না, তবে একবার জেনে নিই কী কী আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করা যেতে পারে নিজেদের জানার জন্য। সেটা হচ্ছে স্যাকারিন ব্যবহার করা যেতে পারে, অ্যাসপারটেম ব্যবহার করা যেতে পারে, সুক্রালোজ ব্যবহার করা যেতে পারে, সাইক্লামেট ব্যবহার করা যেতে পারে, এল হেক্সোজ ব্যবহার করা যেতে পারে। ফুড প্রিজারভেটিভ, আমরা অনেকেই জানি যে ফুডের মধ্যে প্রিজারভেটিভ দেওয়া হয় যাতে প্যাকেটজাত খাদ্যগুলো অনেক দিন ধরে স্টোর রাখা যায়। সেরকম একটা হলো সোডিয়াম বেনজোয়েট, বেনজোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট, সোডিয়াম আর ক্যালসিয়াম প্রোপিওনেট, সোডিয়াম মেটাবাইসালফাইট, Na2S2O5, এগুলো প্রিজারভেটিভ ইউজ করা হয়। এবার এই যে বিভিন্ন নাম, কাউকে হয়তো জ্যাম, পিকেলস, কোয়াশ সেখানে ব্যবহার করা হয়, কাউকে হয়তো চিজ, ফিশ, মিট সেখানে ব্যবহার করা হয়। যেমন সরবিক অ্যান্ড পটাশিয়াম সরবেট, এই যে সরবিক অ্যাসিড আর পটাশিয়াম সরবেট, তাকে ইউজ করা হয় চিজগুলো স্টোর করার জন্য, ফিশ স্টোর করার জন্য, মিট স্টোর করার জন্য, বিভিন্ন আটার যে প্রোডাক্টগুলো সেগুলো স্টোর করার জন্য। ইপক্সাইড ব্যবহার করা হয় বিভিন্ন স্পাইসেস, যেমন নাটস, স্পাইসেস, ড্রাই ফ্রুটস, সেগুলোকে স্টোর করার জন্য এরকম ইপক্সাইড ব্যবহার করা হয়। তাহলে প্যারাহাইড্রক্সি বেনজোয়েট এস্টার, ইপক্সাইড, সরবিক অ্যাসিড আর পটাশিয়াম সরবেট, সোডিয়াম মেটাবাইসালফাইড, সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম আর ক্যালসিয়াম প্রোপিওনেট, এগুলো গেল আমার ফুড প্রিজারভেটিভ। যে কোনো একটা প্রশ্ন পরীক্ষাতে দেবে, এগুলোর মধ্যে কোনোটা নাম বলে দিল, দিয়ে বললো এর মধ্যে কোনটা ফুড প্রিজারভেটিভ। এমসিকিউ আসতে পারে, 1 নম্বর প্রশ্ন আসতে পারে। অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের জানতে হবে, কেন অ্যান্টিঅক্সিডেন্ট কী করে, আমার ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জারের কাজ করে। তার ফলে আমাদের যে খাদ্যদ্রব্যগুলো আছে, সেই খাদ্যদ্রব্যগুলোর সেলফ অক্সিডেশন সেটা আমার প্রিভেন্ট হয়। তাহলে আমরা বলতে পারি যে বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রক্সিটলুইন, বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসোল, আর অ্যাসকর্বিক অ্যাসিড অ্যান্ড প্রোপাইল গ্যালেট, এই যে কম্পাউন্ডগুলো আছে সাধারণত পরীক্ষাতে জিজ্ঞেস করে বিএইচটি আর বিএইচএ, এই দুটোই জিজ্ঞেস করে। তাহলে এরা কি করে, এরা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যারা ফুড প্রিজারভেটিভ হয়। এরকম অনেক ফ্রুটস আছে যে ফ্রুটসগুলো আমাদের খেতে বলা হয়, কেন তারা অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের শরীরের মধ্যে যে ফ্রি রেডিক্যালগুলো তৈরি হয়, যেগুলো আমাদের অক্সিডেশন করে দেয়, সেই অক্সিডেশনগুলোকে আটকানোর জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন। ক্লিনজিং এজেন্ট, দেখো সোপ, ক্লিনজিং এজেন্ট আর ডিটারজেন্ট, এই দুটো তোমাকে পড়তে হয়। সাপোনিফিকেশন, এই টার্মটা জানতে হবে, হোয়াট ইজ সাপোনিফিকেশন। তাহলে গ্লিসারাইড
glyceride is heated with an aqueous solution of NaOH, it undergoes hydrolysis to form soap. তাই গ্লিসারাইডের হাইড্রোলিসিস হয়ে সোপ তৈরি হয়, এই প্রসেসটাকে বলা হয় স্যাপনিফিকেশন। কি দিয়ে হাইড্রোলিসিস হয়? বেসিক হাইড্রোলিসিস, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হাইড্রোলিসিস হয়। বিল্ডার সোপের মধ্যে অ্যাড করা হয়, যেমন সোডিয়াম ট্রাই পলিফসফেট। কোয়েশ্চেন আসতে পারে, অ্যামং দ্য ফলোয়িং হুইচ ওয়ান ইজ বিল্ডার ইন এ সোপ? সোপের মধ্যে কোনটা বিল্ডার হিসেবে কাজ করে? সেটা হচ্ছে Na5P3O10 সোডিয়াম ট্রাইমেট পলিফসফেট, এটা বিল্ডার। তাহলে বিল্ডার কি করে? বিল্ডার কি করে? সোপের ইফেক্টিভনেসকে ইনক্রিজ করে। যেমন পলিফসফেট বা সোডিয়াম হেক্সামেটাফসফেট, যেটা ডিটারজেন্টে অ্যাড করা হয় ডিটারজেন্টটাকে সফটেন করার জন্য, যাতে ওয়াটারটা সফট ওয়াটারে কনভার্ট হয় তার জন্য। তাহলে সোপ থেকে সাধারণত কোয়েশ্চেন আসে বিল্ডার কি, আর কোয়েশ্চেন আসে না। একটা বিল্ডারের নাম, যেমন সোডিয়াম ট্রাইপলিফসফেট মনে রাখলেই হবে, ফর্মুলা সাধারণত লাগে না। এবার ডিটারজেন্টে চলে এসো, অ্যানায়নিক ডিটারজেন্ট, ক্যাটায়নিক ডিটারজেন্ট আর নন আয়নিক ডিটারজেন্ট, এরকম তিনটে ডিটারজেন্ট হয়। আমি বলবো তিনটেরই এক্সাম্পল পড়তে, তার কারণ অ্যানায়নিক ডিটারজেন্ট হয়তো বলে দিল, দিয়ে বললো এটা কোন ডিটারজেন্ট, তাহলে তোমাকে বলতে হবে যে এটা অ্যানায়নিক ডিটারজেন্ট। যেমন অ্যানায়নিক ডিটারজেন্টের নাম হচ্ছে সোডিয়াম লরিল সালফেট। সোডিয়াম লরিল সালফেট, যার ফর্মুলা C11H23 CH2OSO3 Na+। এত বড় ফর্মুলা মনে রাখতে হবে না, শুধু এটা খেয়াল রাখবে যে লং চেন অর্থাৎ 12 to 18 কার্বন অ্যাটমের কোনো একটা চেন রয়েছে, হাইড্রোকার্বন চেন, তারপর একটা পোলার এন্ড রয়েছে। সোডিয়াম স্টিয়ারিল সালফেট, সোডিয়াম 4 ডোডেসিল বেঞ্জিন সালফোনেট, সোডিয়াম 4 ডোডেসিল বেঞ্জিন সালফোনেট, একে শর্টে লেখে SDS। তাহলে SDS হলো একটা অ্যানায়নিক ডিটারজেন্ট। সফট ডিটারজেন্ট কোনটা? সফট ডিটারজেন্ট হচ্ছে LAS, যেটা লিনিয়ার অ্যালকাইল বেঞ্জিন সালফোনেট। আর হার্ড ডিটারজেন্ট কোনটা? যেটা হলো ABS, অ্যালকাইল বেঞ্জিন সালফোনেট। এই টার্মগুলো একটু শুনলেই হবে, কারণ এমন MCQ আসবে যে টার্মটা জানলেই তুমি ওর অ্যান্সার দিতে পারবে। এবার চলে এসো ক্যাটায়নিক ডিটারজেন্ট। দেখো সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড, লাস্টে অ্যামোনিয়াম ব্রোমাইড, তো নিশ্চয়ই ক্যাটায়নিক পার্ট আছে। বেনজালকোনিয়াম ক্লোরাইড, সিটাইল পিরিডিনিয়াম ক্লোরাইড, তাহলে লাস্টে ব্রোমাইড ক্লোরাইড এইগুলো থাকলে আমার হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্ট। আর লাস্টে আমার সালফেট আছে, তখন হচ্ছে আমার অ্যানায়নিক ডিটারজেন্ট। লাস্টের দিকে চলে এসেছি, শেষ হয়ে যাবে এবার। নন আয়নিক ডিটারজেন্ট একটু দেখে নিই। তাহলে এগুলো হচ্ছে এস্টার অফ অ্যালকোহলস অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস হ্যাভিং হাই মলিকুলার মাস, তাকে বলে নন আয়নিক ডিটারজেন্ট। তাহলে কেন ক্যাটায়নিক, কেন নন আয়নিক, কেন অ্যানায়নিক পড়ব? নন আয়নিকের এক্সাম্পল বলে দিয়ে বলছি। পলিইথাইল গ্লাইকল স্টিয়ারেট, লরিল অ্যালকোহল ইথক্সিলেট, পেন্টা ইরাইথ্রিটল মোনোস্টিয়ারেট, এইগুলো গেল আমার নন আয়নিক ডিটারজেন্ট। তাহলে কেন পড়বো? কারণ এদের অ্যাপ্লিকেশন আলাদা। যেমন অ্যানায়নিক ডিটারজেন্ট সেটা ইউজ হয় হাউস হোল্ড ক্লিনিং, যেমন আমরা জামা কাপড় পরিষ্কার করি সেই পারপাসে। ক্যাটায়নিক ডিটারজেন্ট এর মধ্যে জার্ম কিলিং প্রপার্টি আছে, তাই এটাকে ইউজ হয় শ্যাম্পু বানানোর জন্য, মাউথ ওয়াশ বানানোর জন্য, অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ বানানোর জন্য, এবং সাধারণত এগুলো এক্সপেন্সিভ, বেশি পয়সা লাগে, দাম বেশি। আর নন আয়নিক ডিটারজেন্ট যেটা কিনা আমার ডিশ ক্লিনিং, আমরা অনেক সময় ডিশ ক্লিনিং লিকুইড পাই, ডিশ ওয়াশ লিকুইড, তাহলে সেগুলো হচ্ছে নন আয়নিক ডিটারজেন্ট, যার মধ্যে থাকে এস্টার অফ অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ পলিইথাইল গ্লাইকল স্টিয়ারেট, লরিল অ্যালকোহল ইথক্সিলেট, এইগুলো গেল নন আয়নিক ডিটারজেন্ট। তাহলে প্রত্যেকটা ব্যবহার বুঝতে পারলাম। এবং অনেক সময় প্রশ্ন আসে যে নন আয়নিক ডিটারজেন্ট কীভাবে ফাংশন করে, তখন তোমাকে বলতে হবে দিস রিমুভস অয়েল অ্যান্ড গ্রিজ বাই মিসেল ফর্মেশন, অ্যাসোসিয়েটেড কলয়েড ফর্মেশন বা মিসেল ফর্মেশন করে এরা কী করে আমাদের জার্মসগুলোকে পরিষ্কার করে বা ডার্টগুলোকে ক্লিন করে। লাস্ট যেটার জন্য তোমরা বসেছিলে সেটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন। এই কটা কোয়েশ্চেনকে অবশ্যই 100% করে যাবে। মাখনে BHA যোগ করা হয় কেন? দেখো BHA হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, তাহলে অ্যান্টিঅক্সিডেন্টের ব্যবহার লিখলেই হবে। অ্যাসপিরিনে একটি পার্শ্ব প্রতিক্রিয়া লেখো, তাহলে অ্যাসপিরিন যে আমাদের পেটের ক্ষতি করে সেটা লিখতে হবে। টিংচার অফ আয়োডিন কি? ডিসইনফেক্ট্যান্ট পড়লাম আমরা। একটি প্রশান্তক ট্রাঙ্কুলাইজার ওষুধের উদাহরণ দাও, তাহলে একটা ট্রাঙ্কুলাইজার ওষুধের উদাহরণ তুমি দেবে, কোনটা ট্রাঙ্কুলাইজার হিসেবে ইউজ হয়। প্রত্যেকটা ওষুধের আমরা নামগুলো পড়লাম। সাধারণ অম্লনাশী ওষুধের রাসায়নিক প্রকৃতি কী? তাহলে বলে দিলে যে pH অ্যাবাভ 7 না বিলো 7 সেটা বলে দিলে। ফেনলকে অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ব্যবহার করবে কীভাবে? তাহলে বলে দিলে যে লঘু যখন তখন সেটা অ্যান্টিসেপটিক, গাঢ় যখন তখন সেটা ডিসইনফেক্ট্যান্ট। প্যারাসিটামলের রাসায়নিক পরিচয় দাও, তখন তুমি বলে দিলে যে প্যারাসিটামলের রাসায়নিক পরিচয়টা বলে দিলে যে 4 অ্যাসিটামিডো
ফেনল নামটা বলে দিলে, যেটা প্যারাসিটামল, দিয়ে তার রাসায়নিক পরিচয় দিলে। এরকমভাবে আমাদের কি করতে হবে, সবগুলো কিন্তু মনে রাখতে হবে যে অ্যাসপিরিন কী, প্যারাসিটামল কী, এগুলো জানতে হবে। আম্লিক মাধ্যমে সাবান ব্যবহার করা হয় না কেন? প্যাকেটজাত খাদ্যে প্রিজারভেটিভ যোগ করার উদ্দেশ্য কী? যাতে জারণ না হয়, অনেক দিন থাকতে পারে। এখানে একটা বড় কম্পাউন্ড দিয়েছে, দিয়ে বলেছে এর জল বিকর্ষী এবং জল আকর্ষী অংশ কোনটা। তাহলে দেখো এই যে ওই যে জায়গাটা রয়েছে সেটাকে দেখালে, দিয়ে বললে এটা হচ্ছে জল আকর্ষী, আর বাকি যেটা তোমার হাইড্রোকার্বন পার্ট আছে সেটাকে বোঝালে যেটা হলো জল বিকর্ষী। ইকুয়ানিল কি, তাহলে এটা কী পারপাসে ব্যবহার করা হয়, এরকম প্রশ্ন আসবে। তাহলে তোমাদের কিন্তু জানতে হবে এই জাতীয় প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের কিছুটা হলেও হেল্প করতে পারলাম এবং কীভাবে পড়তে হবে বলতে পারলাম। যেহেতু এখানে এমসিকিউ আসবে দুটো, আর এমসিকিউ মানে 4টে অ্যান্সার লেখা আছে, তাই নামগুলো দেখে ভয় পেও না। তুমি শুধু নামগুলো 1-2বার কালচার করো। দেখো তুমি 4 নম্বরের জন্য হয়তো কোনো চ্যাপ্টার অনেক পড়েছো, সারা বছর পড়েছো, কিন্তু এই চ্যাপ্টারটাকে তুমি 4 ঘন্টাও পড়োনি। তাই আমি বলবো যে এই সপ্তাহ, আগামী সপ্তাহে এটাকে দরকার হলে 10 মিনিট করে রোজ একটু একটু করে একটা টার্ম পড়ো, নিজেদের জানার জন্য পড়ো। ডাক্তারবাবুরা অনেক সময় ওষুধ দেয় আমরা জানিই না, দিয়ে মাঝখান থেকে দেখা যায় যে অ্যান্টিবায়োটিকটাই আমরা কোর্স কমপ্লিট করি না, তারপরে আবার সমস্যায় পড়ি। তাহলে কোনটা অ্যান্টিবায়োটিক, কোনটা অ্যান্টাসিড, কোনটা অ্যানালজেসিক, সেগুলো আমাদের জানা উচিত। কোনটা অ্যান্টিহিস্টামিন, কীভাবে ব্যবহার করা উচিত, স্টেরয়েডজাত ওষুধগুলো কীভাবে ব্যবহার করবো, তার জন্য একটা বেসিক সেন্স বা আইডিয়া থাকা উচিত। আমার মনে হয় শুধু পরীক্ষার জন্য নয়, এটার জন্য এগুলো পড়া উচিত। আর তার সাথে যদি 3 নম্বর পেয়ে যায় তাহলে তো আমার ভালোই হলো। সোনায় সোহাগা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।